নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবর যাওয়ার আগে দেখে নেব বিটিএন নিউজের বিশেষ সংবাদ এই মুহূর্তে। অনেক বিধায়কের বিজেপির টিকিট নয় ঘোষণা মুখ্যমন্ত্রী। শিলচরের হৃদয় ধ্বংস করে এলিভেটেড করিডোর বন্ধ করুন, বার্তা ব্যবসায়ী সমিতি। খেলার মাঠে মেলার মাঠ দেওয়া যাবে না, দাবি খুদে খেলোয়াড়দের। এবার বিস্তারিত বিটিএন সংবাদ। বর্তমান বিধায়কদের অনেকেরই এবার বিজেপির টিকিট নয়। নতুন উদীয়মান তরুণ ও মহিলাদের টিকিটে অগ্রাধিকার ঘোষণা মুখ্যমন্ত্রীর। ফেব্রুয়ারিতে রাজ্যের অরুণোদয় সুবিধাভোগীদের জন্য বিশেষ উপহার। মিয়া অক্সিজেনের উপর টিকে থাকা কংগ্রেস এবার 22টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বললেন মুখ্যমন্ত্রী। বর্তমান বিধায়কদের অনেককেই এবার বিজেপির টিকিট দেওয়া হবে না। এবার সিটিং গেটিং এর ফর্মুলা নেই। নতুন মুখরা 26 সুবিধা পাবে এবং এক্ষেত্রে নতুন উদীয়মান তরুণ ও মহিলাদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শোনিতপুর রাঙাপাড়া বিধানসভা কেন্দ্রে প্রাথমিক তহবিলের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফেব্রুয়ারিতে রাজ্যের অরুণোদয় সুবিধাভোগীদের জন্য বিশেষ উপহারের কথাও আগাম জানিয়ে রাখেন তিনি। মিয়া অক্সিজেনের উপর টিকে থাকা কংগ্রেস এবার 22টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সংখ্যালঘু এলাকার প্রার্থীদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে। বলেন, ডিসেম্বর জানুয়ারিতে সম্পূর্ণ হবে 126টি সমষ্টিতে মহিলা উদ্যমিতা প্রকল্প তহবিলের অর্থ বিতরণের কাজ। এখনো পর্যন্ত 41টি সমষ্টিতে সম্পন্ন হয়েছে চেক বিতরণ কার্যসূচি এবং উপকৃত হয়েছেন 9 লক্ষেরও অধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। বিবাহ বন্ধ কৰাৰ পোষকতা কৰিছে। টাৰ্গেট মিয়া নেকি? টাৰ্গেটত মিয়া বুলি মই নকওঁ, কিন্তু মিয়াও টাৰ্গেটত নিজে নিজে পৰি যাব। কিন্তু টাৰ্গেটটো মিয়া বুলিয়ে নকওঁ, হিন্দু মানুহেও বিয়া কৰায় দুজনলৈকে। বহুত কেছ আমালৈকে আহি থাকে আৰু প্ৰথমগৰাকীক পিছত বহুত অত্যাচাৰ কৰে। কিন্তু মিয়াৰ মাজত অলপ বেছি, কিন্তু হিন্দুৰ মাজতো নাই বুলিতো ক'ব নোৱাৰে। কংগ্ৰেছৰতো চাউল পানী অসমত নায়েই আৰু একোতো বাকী নাই। কংগ্ৰেছে 22টা চিটত ইলেকশ্যন খেলিব আৰু তাতেই ঘূৰা ঘূৰি কৰি থাকিব আৰু কেণ্ডিডেটবিলাকৰ পৰা দুনিয়াৰ পইচা উঠাব। 22টা সমষ্টিত অলৰেডি কেণ্ডিডেটবিলাকক ইচাৰা কৰিছে যে 1 কোটি এডভান্স দিয়ক, 3 কোটি পিছত দিব লাগিব বুলি। গোটেই মিয়া সমষ্টিত যিমান কেণ্ডিডেট আছে তাৰ পৰা ধাম ধুম পইচা উঠাব। আগতে উঠাইছিল, এবাৰতো গণ্ডগোল লাগিব কংগ্ৰেছত। শিলচরের হৃদয় ধ্বংস করে এলিভেটেড করিডোর বন্ধ করুন, এই বার্তা দিয়ে ফের আপত্তি জানালো শিলচরের 4টি ব্যবসায়িক সমিতি। শিলচরের হৃদয় ধ্বংস করে এলিভেটেড করিডোর বন্ধ করুন, এই বার্তা দিয়ে ফের আপত্তি জানালো শিলচরের 4টি ব্যবসায়িক সমিতি। এলিভেটেড করিডোরকে বাদ দিয়ে বিকল্প ব্যবস্থা না হোক। যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ হলেও যানজটের সমস্যা দূর হবে না। ফ্লাইওভার নির্মাণ কাজের সময় 2 থেকে 3 বছর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই বিকল্প ব্যবস্থা অর্থাৎ সেন্ট্রাল রোডকে বাদ দিয়ে অন্য স্থান দিয়ে ফ্লাইওভার নির্মাণ করা হোক। এছাড়া যানজট নিরসনে শহরের রাস্তার পাশ সম্প্রসারণ করা হোক। রবিবার শিলচরের একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ী সমিতির পক্ষে দেবাশিস স্বামী, অসিত দত্ত, নন্দদুলাল সাহা, প্রসেনজিৎ ভট্টাচার্য, পার্থ প্রতিম দাস, নবীন গুলগুলাইয়া জানান, প্রস্তাবিত এলিভেটেড করিডোর সম্পর্কে গত 19 নভেম্বর বঙ্গভবনে জনসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শহরের 4টি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। কোম্পানির বড় বড় শোরুম নিয়ে রেখেছে ওরা, কিন্তু এখন শুরুতেই ওদেরকে নোটিশ পাঠিয়েছে যে ইয়োর শোরুম উইল নট বি কন্টিনিউ, যে মানে ফ্লাইওভার বা এলিভেটেড করিডোরের নিচে আমাদের ব্র্যান্ডটা আমরা কন্টিনিউ করবে না। তো 2-3টা নোটিশ এসে গেছে, আমরা ভবিষ্যতে আপনাদের কাছে ওই নোটিশগুলো শেয়ার করব। কোম্পানির তরফে এসেছে। না, ওরা বলেছে যে আমরা আপনাদের যে শোরুম আছে
ধরুন বিগ বাজারে রিলায়েন্সের যেটা কি নাম স্মার্ট বাজার, ওরা হয়তো বলবে যে আমরা এই এলিভেটেড করিডোরের নিচে থাকবো না। আরেকটা আছে আপনার ধরুন রেমন্ডস, আরেকটা আছে ধরুন খাদিম, ওরা কন্টিনিউ করবে না। ওদেরকে বলেছে তুমি রিলোকেট করো তোমার ব্যবসা বা এই পার্টিকুলার আউটলেটটা। তো এটা একটা সমস্যা। রাতারাতি তো শহর বাইরে যেতে পারে না, অথবা শিলংপট্টি বা অম্বিগট্টি সেটেল হতে পারে না। আমরা উইল শেয়ার or will not continue with you. মানে ওই জায়গাতে আমরা কন্টিনিউ করব না। আমাদের কথা হলো উই আর নট এগেইনস্ট এনি ডেভেলপমেন্ট আমরা চাই। এবং শিলচরে এত বড় প্রজেক্ট, এটা অহংকারের ব্যাপার যে 600-700 কোটি টাকা মানে শুধু মানে এই এলিভেটেড করিডোরের জন্য স্যাংশন হয়েছে। আমাদের কথা হলো পারপাসটা কি সার্ভ করবে? কোনো অটো, কোনো টু হুইলার, মানে ভেরি ফিউ টু হুইলার উইল ক্লাইম অন দ্য এলিভেটেড রোড, আর বাকি তো এই রাস্তা দিয়ে যাবে। আপনারা যদি সার্ভে করেন তাহলে দেখবেন যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্লো মুভিং ভেহিকেল। স্লো মুভিং ভেহিকেলই যানজট তৈরি করে, এখানে কোনো ট্রাফিক কন্ট্রোল নেই, ট্রাফিক পুলিশ কম। তো এই ব্যবস্থা থেকে আমরা সরকারের কাছে একটা চাইছিলাম, এটা সরকার যাতে একটা রিডিসাইড করে। তার জন্য আমরা একটা পয়েন্ট রেখেছিলাম যে ফর দ্য টাইম বিং উইথহেল্ড করার জন্য এই প্রজেক্টটা। শিলচরের ডাইভার্সনের কোনো উপায়ই নাই। আপনি ধরুন অন্নপূর্ণা পয়েন্ট থেকে নাহাটা পয়েন্ট পর্যন্ত যখন মাঝখানেও যদি পিলার দেন আপনি, তাহলে আপনার রাস্তাটা ডাইভার্ট করবে কোন দিকে? তাহলে এই রাস্তাটা টোটাল বন্ধ থাকবে। টোটাল বন্ধ থাকা মানে আমরা ব্যবসা শেষ, মানুষজন কেউ আইতে পারতো না যতদিন কনস্ট্রাকশন চলবে। ইভেন আফটার কনস্ট্রাকশন আমাদের অনেক ঝামেলা মানে ফেস করতে লাগবে। এইসব কারণে আমরা সরকারের কাছে এইটাই আবেদন রাখছিলাম যে আমরা এটারে অন্যভাবে যানজট সমস্যা সমাধান করা যায় কিনা, বা অন্যদিকে এই এলিভেটেড করিডোর যেটা আছে এটারও অন্যদিকে নেওয়া যায় কিনা, এই ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা করেন। কিন্তু আমরা দেখলাম যে এটা অলরেডি ডিসাইডেড। ওই দিন মিটিং যেটা করা হয়েছে, মিটিংয়ের মধ্যে বলা হয়েছে যে এটা ডিসাইড তারা করবা। তারা দুইটা জিনিস ওই দিন মিটিংয়ের পরে তারা কইসলা। একটা কইসলা যে প্রথম যখন আমরা প্রপোজালটা দেখলাম যে এটার মধ্যে আপনার হইব, প্রোটেল কলাম হইব, ঠিক আছে, আমাদের অন্নপূর্ণা পয়েন্ট থেকে প্রেমতলা পর্যন্ত। পরবর্তীতে তারা যখন আমরা কইলাম যে আমরা দোকানের সামনে যদি একটা পিলার পড়ে যায়, একজনের দোকান 6 ফুট থাকতে পারে, 6 ফুটের দোকানের সামনে যদি একটা 3 ফুটের পিলার পড়ে যায়, তা তো ব্যবসা এমনি শেষ হয়ে যাবে। পরবর্তীতে মন্ত্রী আমরা জানাইছেন যে তারা চিন্তা ভাবনা করে দেখছেন যে সেন্টার পিলার করা যায় কিনা, এইভাবে তারা চিন্তা ভাবনা করতেছে। তো এখন সেন্টার পিলার যদি হয়, তাহলে সেন্টার পিলারও যদি হয় তাহলেও আমরা কিন্তু সমস্যার সমাধানটা এই মুহূর্তে পাব না। আর সেন্টার পিলার হলে কি পাইব, যে রাস্তাটা খুব ন্যারো রাস্তা হয়, সেন্টার পিলারে পড়লে পরে একটা পোর্শন আপনার রাস্তার যাইবকে পিলারে, তার মানে রাস্তাটা দুই দিক থেকে ছোট হয়ে যায়, মাঝখানের পোর্শনটা তো আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে, রাস্তাটা ছোট হয়ে যায়। ছোট হওয়ার ফলে যখন এখানে অনেক রকমের সমস্যা আইতে পারে ভবিষ্যতে, যেমন যদি একটা ফায়ার ইনসিডেন্ট হয় তাহলে ফায়ার ব্রিগেডের অ্যাক্সেস কতটুকু থাকবে, কিংবা ফায়ার ব্রিগেড আইতে পারবো কিনা, এইসব সমস্যাগুলো আমরা কিন্তু পরবর্তীতে ফেস করতে লাগবো আফটার কনস্ট্রাকশন। তো ওইটা নিয়ে আমরা আবার সরকারে আমরা জানাইছি, কারণ আমরা অপেক্ষা করতেছি তারা যদি আমরা আশাবাদী যে হয়তো তারা চিন্তা ভাবনা করবা এটা করার আগে। আলটিমেটলি এগুলো কিছুই হলো না। আমরা যে কথাগুলো বললাম অথবা যেগুলো আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, সেই কনসার্ন একটাও কোনো অফিসিয়াল হোক বা এরা হোক ওনারা অ্যাড্রেস করেননি, এক্সেপ্ট ফর আপনারাও ছিলেন, আপনারা দেখেছেন। একটা হলো ওনারা ওখানে বলেছেন কি আমরা অনেকগুলো লেক নামাবো, সেটার মধ্যে অনেকগুলো কোশ্চেন থেকে যায়, কারণ আমাদের ফ্লাইওভারটা সিঙ্গেল ওয়ে এইভাবে যাচ্ছে, যে লেফট ফ্লোয়িং ট্রাফিক এইভাবে যাবে, সে ডান দিকটা ক্রস করে ওইদিকে নামবে কি করে, বা এদিকে ট্রাফিক যদি উঠে এটাতে, ওইটাকে টপকাবে, এটাতে উঠবে কি করে। সো আমাদের তো ডাবল ডেকার না, সিঙ্গেল ফ্লাইওভার। এগুলো কিছু কিছু আছে জিনিস টেকনিক্যালি কতটা ফিজিবল জানি না, কিন্তু এই যে রিং রোডগুলো কেন হবে না, রিং রোডগুলো আন্ডারগোয়িং প্রজেক্ট, এগুলো খুব আসানিতে আমরা করতে পারি। আমরা যেটা বা যে ফিলিংটা ওনাদের বক্তব্য থেকে এসছে সেটা হলো গিয়ে দ্যাট হ্যাজ বিকাম ইলেকশন ম্যানিফেস্টো অফ দ্য পার্টি। তার জন্য পার্টি অনেক ট্রোল হচ্ছে, তাই জন্য ইট হ্যাজ বিকাম ভেরি, মানে ওদের জন্য এটা এসেনশিয়াল হয়ে গেছে টু ইমপ্লিমেন্ট দ্য প্রজেক্ট। সেটার এখন
ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি কি অসুবিধা সেটা আর এখন ইট ইজ টু লেট টু কনসিডার অল দোজ থিংস। উনারা আরেকটা কথা বলেছেন কি 5-6টা মিটিং ডাকা হয়েছিল তার আগে, কিন্তু সেটা হতে পারে 5-6টা মিটিং, কিন্তু পাবলিকলি একটা মিটিং সেটা সবাইকে ডাকা হয়েছিল ট্রেড অর্গানাইজেশনগুলোতে। ওখানে আমাদের হয়তো যারা আছেন ওনার মধ্যে 1-2 জন ওনারাও গেছিলেন। ওইখানে 100% যে সবাই ইয়েস বলেছে ওরকম না, ইট ইজ অন রেকর্ড। ওই মিটিংয়েও অবজেকশন হয়েছিল কি দের আর এই কনসার্ন সেই কনসার্ন অনেকগুলো ছিল, বাট দিস আর নট রিড্রেসড। তো আমাদেরকে বলা হচ্ছে যে ইট ইজ টু লেট টু রেজ সাচ কনসার্নস, বা নাগরিকদের থেকেও আসছে যে এখন ফান্ড অ্যালাউট হবার পরে, টেন্ডার কল করার পরে আমরা এই মুহূর্তে কেন আমরা আসছি। কথাটা হলো কি, ফ্লাইওভার হচ্ছে, কিন্তু ফ্লাইওভারটা কি আকারে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে এলিভেটেড হচ্ছে না নর্মাল ছোট ছোট ফ্লাইওভার হবে, থিংস আর নট ক্লিয়ার। এটা যখন সবার সম্মুখে ক্ল্যারিটিটা আসলো তখন আমরা রিয়েলাইজ করলাম যে ইট ইজ গ্রেটলি ফ্লড। মানে ফ্লড ইন দ্য সেন্স আমাদের টাউনটা যত বড় তার থেকে বড় একটা এলিভেটেড করিডোর আমরা বানাচ্ছি। তো এটা এখন নাগরিকরা কি চায় হয়তো সেটাই হবে, কিন্তু দিস আর দ্য কনসার্নস আমাদের যেটা আছে সেটা আমরা আপনাদেরকে সার্কুলেট করেছি। এই কনসার্নগুলো কোনো কিন্তু অ্যাড্রেস হয়নি, এই কনসার্নগুলোকে আমাদেরকে কোনোভাবে বোঝানোর চেষ্টাও হয়নি বা বোঝানো হয়নি যে এটা কি করে অ্যাডমিনিস্ট্রেশন এটাকে মিট আপ করবে। তবে আমরা আশাবাদী যে সরকার আমাদের আওয়াজটা আপনাদের মাধ্যমে সরকারের কাছে পৌঁছাবো। আমরা এটা আশা করি যে সরকার নিশ্চয়ই ব্যাপারটা বিবেচনা করে দেখবেন। তবে অন্য কোনো কিছু এখন আমরা ভাবছি না। আপনাদের ফ্লেক্সে যেটা ক্লিয়ার লেখা আছে স্টপ এলিভেটেড করিডোর, আপনাদের ফ্লেক্স কিন্তু অন্য কথা রিফ্লেক্ট করছে না। একটা জিনিস আরো আমি অ্যাড করতে চাই, আমরা যে এটা ভাবতে আসি এটা এলিভেটেড করিডোর দিয়ে আমরা যানজটটা শেষ হইব, আমরা সেম জিনিস আম্বিকাপাট্টি চৌরঙ্গিতে দেখি না? এখানে তো আপনারা সবাই যায়েন, ডেইলি আধা ঘন্টা বইতে লাগে, সপ্তাহে 3 দিন তো বইতে লাগে মানুষরে। তো এটা কেমনে সবকিছু তো এলিভেটেড করিডোর দিয়ে সলভ হইতো না। তো জিনিসটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম তারা স্ট্রং করতে লাগবো, সিগন্যালিং দিতে লাগবো, তারা জেব্রা ক্রসিং দিতে লাগবো, সাইন্টিফিক ওয়ে কাজ করতে লাগবো। হঠাৎ করিয়া কেউ গুন্ডি উঠিয়া কয় কি এখানে আমি ফ্লাইওভার বানাই দিতাম যানজটটা শেষ হইব, এটা হইতো না দাদা। ওই কথাটাই কইতেছি যে আপনারা বঙ্গভবনের মিটিং এ আপনারা যতজন বক্তায় বক্তব্য রাখছে ম্যাক্সিমামে কইছে অ্যালাইনমেন্ট চেঞ্জ করার কথা, আর আজকে আপনারা রেড মার্কিং করিয়ে দিচ্ছেন স্টপ। তো আপনার মূল স্ট্যান্ডটা কোনটা, অ্যালাইনমেন্ট চেঞ্জ না স্টপ? মানে তো স্টপ থাকলে ভালো, জিনিসটা ক্লিয়ার হোক, জিনিসটা ক্লিয়ার হোক। আজকে একটা জিনিস আরো আছে, এই মুহূর্তে বন্ধ থাকতো, এই মুহূর্তে একটা ছোট জিনিস আরো আছে। ইটস সামথিং ভেরি রং টু স্পিক অন দিস প্ল্যাটফর্ম, লেকিন এটা রাত্রিবেলা ট্রাক গুলো সব মদ খাইয়া চালায়, তাহলে শুভ মুহূর্ত কিটা হইতো যদি একটা ট্রাক আপনি ভাবেন ওই এলিভেটেড করিডোরে টার্নিং এ স্পিডে আসে, এমএস করে দিল, গিয়া মারি দিল, ধরেন এটা এলিভেটেড করিডোরে চড়ে না, নিচ সাইডের রাস্তাটা যে সময় অর্ধেকের ছোট হয়ে যাব, 4 মিটার হয়ে যাব গিয়া, তারা যে স্পিডে চালায় রাত্রেবেলা কতটা অ্যাক্সিডেন্ট করিয়ে দিব। এই জিনিসটাও তো ভাবতে লাগবো না নি। আজকে তো আপনারা একজন বন্ধুরাই মারা গেছে, তারাপুরে মারা গেছে, একটা ট্রাক মারিয়া গেছে, তারা স্পিড যে রাত্রে গুলা দেখা যায় না নি, ভয় লাগে। সকাল দিকে 8টার আগে তারা কি স্পিডে পরিমাণে যায় এটা ভয় লাগে। এখন তারা তো ওইখান দিয়েই চলবো, যে সময় রাস্তা ছোট হয়ে যাবো আর কিথা করা যাব, মানুষগুলো দাঁড়ানি যাইতো না ওইখানে টাউনে। আমরা খালি বাইরে এখনো কিছু চিন্তা করছি না, আমি আগেও বলছি আমরা এইভাবে এখনো চিন্তা করি না। আমরা এখনো আশাবাদী, যেহেতু আমাদের যে প্রবলেমগুলো আছে আমরা খুবই আশাবাদী যে সরকার নিশ্চয়ই এটার ব্যাপারে বিবেচনা করবে। আশাহত হলে শেষ পর্যন্ত তখন আমরা চিন্তা ভাবনা করবো, বিকল্প চিন্তা ভাবনা করা যাইতে পারে, এখনো আমরা কিছু ক্লিয়ার না। আমরা খেলতে চাই, খেলার মাঠকে মেলার মাঠ হতে দেওয়া যাবে না, এই দাবিতে সামনে রেখে মুখে কালো কাপড় বেঁধে 1 ঘন্টা নীরব প্রতিবাদ জানালো শিলচর ফুটবল একাডেমির ছোট ছোট প্রশিক্ষিত খেলোয়াড়রা। আমরা খেলতে চাই, খেলার মাঠকে মেলার মাঠ
হতে দেওয়া যাবে না। এই দাবিকে সামনে রেখে মুখে কালো কাপড় বেঁধে 1 ঘন্টার নীরব প্রতিবাদ জানালো শিলচর ফুটবল একাডেমির ছোট ছোট প্রশিক্ষিত খেলোয়াড়রা। তাদের অভিযোগ, প্রাকৃতিক প্রশিক্ষণ মাঠটি বর্তমানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে, কারণ সেখানে একটি বাণিজ্য মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। এই অনুমতি দিয়েছে শিলচর স্পোর্টিং ক্লাব, যার ফলে মাঠের স্বাভাবিক পরিবেশ ও অবস্থা এখন গুরুতর ঝুঁকির মধ্যে। মাঠ এবং খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ স্থল রক্ষার উদ্দেশ্যে শিলচর ফুটবল একাডেমির খেলোয়াড়রা একাডেমির প্রধান গেটের সামনে 1 ঘন্টার নীরব ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করে। This field to play for the circus camp, sir. We needed to play. We didn't have any field, sir, to play. Please don't take this field, sir. यहाँ पे आज क्यों बैठे हैं? सर, हमारा फील्ड स्पोर्टिंग क्लब ले जा रहा है हमारा सर्कस कैंप बनाने के लिए। हमारा और फील्ड नहीं है सर, हमारा खेलने के लिए और फील्ड नहीं है, हमें इंडिया के लिए खेलना है सर। हम लोग चाहते हैं कि हमारा फील्ड सर्कस कैंप नहीं ले जाए सर, इस सर्कस कैंप को हटा दिया जाए सर। हम यहाँ बैठे हैं क्योंकि हम लोग का जो फील्ड है जिसमें हम लोग विंटर में प्रैक्टिस करते हैं, उस फील्ड में अभी जो ट्रेड फेयर जो है वो बैठा है, जिस वजह से ट्रक्स वगैरह आ रहे हैं, वो पूरा जगह जो ग्राउंड है वो हमारा ख़राब हो रहा है। तो हम लोग विंटर्स में वहीं पर खेलते हैं, तो अभी वो ग्राउंड इतना ख़राब हो गया है कि हम उसमें नहीं खेल पाएंगे। तो हम चाहते हैं कि वो जो फेयर है वो हट जाए ताकि हम उसमें खेल सकें। हम लोग इधर में बैठे हैं क्योंकि हम लोग जब बारिश होता है तब हम लोग टर्फ में करते हैं। अभी हम लोग ठंड में हम लोग नेचुरल में करते हैं। अभी एक ट्रेड फेयर के लिए हम लोग नेचुरल में प्रैक्टिस नहीं कर रहे। बहुत सारे ट्रक क्रैंक्स आके हम लोग के ग्राउंड को डैमेज कर रहे हैं। अभी हम लोग इधर में खेले तो हम लोग का सीरियस कुछ इंजरी हो सकते हैं, तो इसलिए हम लोग अभी कहाँ खेले। हम लोग का भी तो खेलने का भी जगह चाहिए ना, हम लोग को इधर जगह नहीं, तो हम लोग कहाँ खेले। प्लीज़ मैं ट्रेड फेयर को रिक्वेस्ट करो, इधर में इस ग्राउंड को छोड़ दीजिए, इसको हम लोग को भी प्रैक्टिस करना है, हमको भी जगह चाहिए खेलने के लिए। बिकॉज वी हैव खेलना चाहते हो? यस, वी हैव टू प्ले फॉर इंडिया। पूरा बैकवर्ड जगह था, साइड बाय साइड कुछ वॉल्स भी नहीं था, कुछ भी नहीं था, बैठने के लिए भी जगह नहीं था। हम लोग ऐसे स्टैंड होके देखते थे। काफ़ी साल 2-3 साल हम लोग ऐसे प्रैक्टिस करवाया, क्योंकि हमारे पास प्लेटफॉर्म है ही नहीं, बस यही एक ऑप्शन था। तो यहाँ पे हम लोग को अच्छा लगा। फिर धीरे धीरे यहाँ के मेंबरों ने हमारे लिए प्लेटफॉर्म के लिए जगह बना के दिया, साइड बाय साइड वॉल्स बनाए, सब कुछ बनाए, बैठने के लिए सब कुछ प्रिपेयर करके दिया। सब कुछ करने के बाद अब जाके लाइन पे हुआ है थोड़ा बहुत। हम लोग सब, सिर्फ मेरा बेटा नहीं, सारे बच्चे भी आते हैं यहाँ पे प्रैक्टिस के लिए। तो काफ़ी बच्चों का भी एक होता है, होप होता है। एक सिलचर पे बस यही एक है प्लेटफॉर्म जो आके सीखने के लिए। तो अभी यही अगर प्लेटफॉर्म नहीं रहेगा तो बच्चा लोग कहाँ पे जाके सीखेगा। विंटर सीजन में खेलने के लिए अलाउ किया और बाकी सीजन में खेलने के लिए अलाउ नहीं किया। इसलिए क्या होता है कि टफ में खेलने से बच्चे ना फुल प्रैक्टिस अच्छे से कर नहीं पाते हैं। और सिर्फ इलाइट ग्रुप का नहीं, बहुत छोटा जगह है, बहुत सारे बच्चे हैं, जूनियर अंडर 5 से लेकर बहुत अंडर 17 तक का बहुत सारे ऐसे बच्चे हैं जो मतलब पूरा इस टफ में नहीं हो पाता है। तो पूरा फुली प्ले ग्राउंड चाहिए बच्चों के लिए खेलने के लिए। और इसके ऊपर उन्होंने एक्सपो मेला के लिए जो किया, ये बहुत गलत बात है। फिर ये सब करने से तो फिर बच्चों का प्रॉपर, सिर्फ अभी के हमारे बच्चे की बात नहीं कर रही मैं, फ्यूचर में आने वाले हमारे जितने भी बच्चे जो स्पोर्ट्स में इंटरेस्ट रखते हैं, उनके लिए अगर प्रॉपर प्लेग्राउंड नहीं होगा तो फिर बच्चे खेलेंगे कहाँ। सिर्फ प्लेग्राउंड, सिर्फ फुटबॉल के लिए बात नहीं कर रही हूँ मैं, मतलब इन फ्यूचर अगर स्पोर्ट्स के लिए अगर कुछ है ही नहीं, अगर डेवलप हो रहा है अभी कंट्री स्टेट हर जगह डेवलप हो रहा है हमारा एरिया। কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা এলাকার সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে একতার যাত্রা আয়োজন করা হয়। রবিবার সকাল 9টায় বদরপুর ঘাটের ঐতিহ্যবাহী দুর্গ প্রাঙ্গণ থেকে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও অন্যান্যরা রান ফর ইউনিটি পদযাত্রার উদ্বোধন করেন। কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকায় সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী উপলক্ষে একতার যাত্রা আয়োজন করা হয়। রবিবার সকাল 9টায় বদরপুর ঘাটের ঐতিহ্যবাহী দুর্গ প্রাঙ্গণ থেকে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও অন্যান্যরা রান ফর ইউনিটি পদযাত্রার উদ্বোধন করেন। হাজার হাজার মানুষ এই মিছিলে অংশ নেন। বিজেপি কর্মীদের পাশাপাশি বহু স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংস্থা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে ছিলেন বিজেপির কাছাড় জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল, মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, বিশালাক্ষী দেব,
কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট টাউলো সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা। সর্বোপরি ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই পদযাত্রা পুরো বাদরপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সরকার বল্লভভাই প্যাটেলের মন্ত্রকে মুসলিমদের শেষোক্তি এই অন্তর্ভুক্তিকরণে ব্যর্থ হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতীয় রাজনীতিতে সর্দার বল্লভভাই প্যাটেলের গুরুত্ব অপরিসীম। ভারত স্বাধীনতা অর্জনের পরে বল্লভভাই প্রথমে সরাসরি রাষ্ট্রীয় দিকে একতা যাত্রার মাধ্যমে বা একতা দৌড়ের মাধ্যমে আমরা প্রতিপালন করব। তার মূল কারণ যে স্বাধীনোত্তর বা স্বাধীন ভারতবর্ষের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তো আমরা দেখব যে সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীনতার জন্য বিভিন্ন আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। শুধু অগ্রণী ভূমিকা নয়, তিনি নেতৃত্ব দিয়েছিলেন লবণ আন্দোলন থেকে আরম্ভ করে শুল্ক আন্দোলন ইত্যাদি। সব মিলিয়ে অনেকবার জেলে গিয়েছেন। তারপর যখন দেশ স্বাধীন হয়েছে, ইংরেজ যখন আমাদের দেশকে স্বাধীন এখান থেকে বিতাড়িত হয়েছে আর আমাদের দেশকে স্বাধীনতা দিয়ে গিয়েছে, ঠিক ওই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম যে যাওয়ার আগে এই দেশকে দ্বিখণ্ডিত করা হয়েছে। শুধু এই দেশকে দ্বিখণ্ডিত নয়, আরো 565টা ছোট বড় রাজ্য ছিল আমাদের দেশের ভেতরে অবিভক্ত ভারতবর্ষে। আর তখন তারা বলে গিয়েছিলেন যে যে কেউ যদি ইচ্ছে করে তো পাকিস্তানে যোগ দিতে পারে, কেউ যদি ইচ্ছে করে তো ভারতবর্ষে যোগ দিতে পারে বা স্বাধীন থাকতে পারে। সব মিলিয়ে যাতে ভারতবর্ষের মানুষ সঠিকভাবে তার স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারে না, যাতে স্বাধীন হতে পারে না, তার পরিকল্পনা ইংরেজ যাওয়ার আগে রচনা করেছে। এই ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং হোম মিনিস্টারের দায়িত্ব পাওয়ার পরে ওনার নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি যে প্রথমে 562টা, তারপরে আরো 3টা যেমন কাশ্মীর বা হায়দ্রাবাদ ইত্যাদি নিয়ে 565টা রাজ্য এই দেশের সাংগঠনিক যে আমাদের ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের কনস্টিটিউশনাল কাঠামোর মধ্যে চলে এসছে। আর তাতে কি হয়েছে, আজকের দিনে আমরা বলতে পারি এক ভারত শ্রেষ্ঠ ভারত। বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এদিন শিলচর ইন্দিরা ভবনে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈর ৫ম মৃত্যুবার্ষিকী পালন করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। এদিন শিলচর ইন্দিরা ভবনে দলের কর্মকর্তারা জড়ো হয়ে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান। পরে আয়োজিত স্মৃতি সভায় বক্তারা তরুণ গগৈর রাজনৈতিক জীবন, সমাজ সেবামূলক কাজ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের অংশ হিসেবে বরাকের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিত কালোয়ার ও ডক্টর পার্থ রায়ের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিপুল সংখ্যক রোগী সহ দলীয় কর্মকর্তারা উপস্থিত থেকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন। দিনের শেষে প্রদীপ প্রজ্বলন ও অন্যান্য আনুষ্ঠানিকতার মাধ্যমে স্মরণ সভা ও কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, সীমান্ত ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আমিনুল হক লস্কর, কুমারজিৎ দেব, সুজন দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তরুণ গগৈ মহাশয়ের মৃত্যুবার্ষিকী ওনার মতো নেতা
আমাদের আসামে এখন পর্যন্ত হয় নাই, আর হবে কিনা সন্দেহ। কিন্তু ওনার ছেলে গৌরব গগৈ এসেছেন, ওই এখন আমাদের পুরা হয়ে গেছে। আমরা আশা করি গৌরব গগৈ আগামীতে আসামের মুখ্যমন্ত্রী হবেন এবং আসামকে আগের মতোই সোনার আসাম বানিয়ে। আমারও বিজেপিতে ছিলেন যখন অরিজিনাল বিজেপি ছিল, এখন অরিজিনাল বিজেপি নেই। পঞ্চমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈজির নেতৃত্বে, গৌরব গগৈজির আদেশ ক্রমে, নির্দেশ ক্রমে আজকে আমরা জেলা কংগ্রেস কমিটি শিলচর ওনার মৃত্যু দিবস আজকে সমস্ত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা এখানে অনুষ্ঠিত করছি। প্রথমে আমরা ওনাকে পুষ্পস্তবক দিকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, তারপর একটা সেমিনার হয়েছে, ওনার জীবন নিয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রেখেছেন এবং আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্প করছি। আমাদের কর্মীরা সবাই এখানে এসে পৌঁছেছেন। অসম গণপরিষদ বরখলা বিধানসভা ভিত্তিক সদস্য ভিত্তিক অভিযান কর্মসূচিতে বরখলার প্রায় ৩ শতাধিক মহিলা পুরুষ অসম গণপরিষদে যোগদান করেন। এ উপলক্ষে রবিবার বরখলা মাল্টিপারপাস কমিউনিটি হলে এক সভা আয়োজিত হয়। অসম গণপরিষদ বরখলা বিধানসভা ভিত্তিক সদস্য ভর্তি অভিযান কার্যসূচিতে বরখলায় প্রায় ৩ শতাধিক মহিলা পুরুষ অসম গণপরিষদ দলে যোগদান করেন। এ উপলক্ষে রবিবার বরখলা মাল্টিপারপাস কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের প্রাক্তন কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বরভূঁইয়ার পৌরোহিত্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সম্পাদক সুজিত কুমার দেব, কেন্দ্রীয় মাইনরিটি বিভাগের সাধারণ সম্পাদিকা আয়েশা সুলতানা, রাতুল চক্রবর্তী সহ অন্যান্যরা। উল্লেখ্য, এদিন বরখলা রানীনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবী রাতুল চক্রবর্তীর নেতৃত্বে ৩ শতাধিক কর্মী যোগদান করেন। এদিন উপস্থিত ছিলেন কাছাড় জেলা সম্পাদক আফতার হোসেন লস্কর, জেলা মাইনরিটি বিভাগের সম্পাদক আবিদুর রহমান লস্কর, নীরবেন্দু দাস, সমাজসেবী অনুপম দে প্রমুখ। আগিয়ে এসছেন গণপরিষদ দলকে শক্তিশালী করার জন্য এবং গণপরিষদ দলের প্রতি আপনাদের যে আশা এবং আকাঙ্ক্ষা, আমি ভাবি সেটা নিশ্চয়ই সাফল্য হবে। প্রথমে তো জানতে হবে যে গণপরিষদ দল কি। আসামের একটি আঞ্চলিক দল অসম গণপরিষদ দলের জন্ম 14 অক্টোবর 1985 হয়েছিল। 3 কথার উপরে জাতি মাটি বেটি রক্ষা করার ক্ষেত্রে আসামের হর হিন্দু হর মুসলমানের পক্ষে এই দলের জন্ম হয়েছিল। আমরা জানি ভারতবর্ষের ভিতরে অনেক পার্টি আছে, যেরকম বিজেপি আছে, কংগ্রেস আছে, কিন্তু আসামের বুকুতে অসম গণপরিষদ দলকে আমরা বরাকের অনেকজন আছি, আমরা এখনো পর্যন্ত গণপরিষদ দলের সম্বন্ধে আমরা ভালোভাবে জানি না। সেটা অনেক দুঃখের কথা এবং সেই কথাগুলোকে আমাদের জানতে হবে যে এই দলের জন্ম 6 বছরের আন্দোলনের পরে এই দলের জন্ম হয়েছিল। এই দলের জন্ম আমাদের কারণে। আমরা গ্রাসরুট লেভেলে আমার মতো ছেলে আরো অনেক, বিশেষ করে আমি আমার ব্যক্তিগত কথাটি যেহেতু বলছি, অনেক কষ্ট করেছিলাম বিজেপিকে পরিচিত করিয়ে দিতে। তখন বিজেপি কাছাড় জেলার বরিষ্ঠ নেতাদের মধ্যে ছিলেন মাননীয় কবীন্দ্র বরগাস্ত মহাশয়, অজিত ভট্টাচার্য মহাশয়, বিমলাক্ষ রায় মহাশয়, তারপরে আরো অনেক, পরিমল শুক্লবৈদ্য মহাশয়। ওদের পিছনে পিছনে আমরা রাজনীতিতে এসেছিলাম। তৈলকনাথ ভূষণ মহাশয় এবং বিজেপি করছিলাম তখন। কিন্তু 2001 সালে বরখলা সমষ্টিতে তৈলকভূষণ নাথের হার হয়, বিজেপি জিতে না। তারপর পুনর্বার বরখলাতে বিজেপি থেকে তৈলকভূষণ নাথের। কাছাড় জেলার আরকাটিপুর চা বাগানের ছাপ্পা হালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল ঘর বসতি সহ দোকানপাট। রবিবার ভোর 5টা নাগাদ সংঘটিত হয় এই ঘটনা। উদারবন্দী ভয়াবহ অগ্নিকাণ্ডে বাসভবন ও দোকান ভস্মীভূত। রবিবার সকাল 6টা নাগাদ কাছাড় জেলা উধারবন্দ থানার অধীন
56 চা বাগান এলাকায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা গ্রাস করে ফেলে স্থানীয় বাসিন্দা নজরুল খানের বাসভবন ও তার মুদিখানার দোকান। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। স্থানীয় সূত্রে জানা যায়, প্রত্যুষে প্রতিবেশীরা প্রথমে ঘন ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসে। ততক্ষণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উধারবন থানার দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজে হাত দেয়। দীর্ঘ প্রয়াসের পর আগুন আংশিক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগেই বাড়ি ও দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। সৌভাগ্যের বিষয়ে ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন স্থানীয়রা এবং প্রশাসনের কাছে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন। গোবিন্দ তালুকদার, বিটিএন নিউজ, উধারবন। সকালে 5টার সময় আগুন একটা শব্দ করছে আমার দোকান দিকে। দোকান সামনে দোকান আছে, ছোট মোটো বাগানের দোকান। এই দোকানে একটা শব্দ করছে, আর দোকানে শব্দ করার বাইরে থেকে লোক বলছে, মানুষ কইতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। তখন সকাল 5টা 20 ওরকম টাইম আসছিল আর কি। তখন আমি যখন উঠিয়া বাচ্চা হচ্ছে সব বাইর করছি, আর মানুষ কইতেছে যে আগুন লাগছে আগুন লাগছে। তখন আমি বাচ্চাগুলোরে বাইর করে দোকান খুলিয়া দেখে আর দোকানে ঢোকা যায় না। আমার দোকানে প্রচুর জিনিস আছে, অনেক টাকার জিনিস। আমাদের বাগানের জমি দোকান আছে, মাসে 15 দিনে একবার আমরা জিনিস লইয়া আই। প্রচুর টাকার মাল। এই ইদানিং আমরা দোকানে মাল আনছি। দোকানে ফ্রিজ, ইনভার্টার, তারপরে ব্যাটারি, বড় ব্যাটারি আছে, আরো প্রচুর জিনিস। তারপরে ইদানিং আমাদের সব দোকানের পাশে আমাদের গুদাম আছে, গুদামে ভর্তি গুদাম মাল আছে। এই দোকানে সব জিনিস জ্বলিয়ে আছে। আমরা নথিপত্র, ডকুমেন্টস যতটুকু সব জ্বলিয়ে আছে, মোবাইল। তারপরে আমরা বাচ্চা এমন চলছে যে আমার বাচ্চা সকালে উঠিয়া ল্যাট্রিন করছে, প্যান্ট বাসাত রাখিয়া গেছে, আইয়া যে প্যান্ট লাগাতে ওই প্যান্ট পর্যন্ত জ্বলে গেছে, কিচ্ছু নাই। আবার আমরা দোকানে, আমরা যে এখানে সমাজে একটা মসজিদের টাকা আমরা দোকানে থাকতো, মসজিদের বক্স, এটাও সব জ্বলে গেছে। তারপরে আমাদের দোকানের যে খাতাপত্র, তারপরে আমরা যে ব্যবসা করি তো দোকানের কিছু টাকাও থাকতে লাগে, নগদ টাকাও আছে। তারপরে আমরা 3 ভাই বিয়া করছি, বিয়া করার পরে একটা গয়না কাটি আছে, 3 ভাইয়ের ফ্যামিলির মানে গয়না সব জ্বলি আছে, সোনার গয়না আছিল, এটা সব জ্বলি আছে। নগদ টাকা প্রচুর, লাখ লাখ টাকা, মানে মনে করেন 20-30 লাখ টাকা মানে এরকম জ্বলি গেছে নগদ টাকা। তারপরে আমরা খাতি, ওইদিকে দেখুন, ওইদিকে খাতি আছে, খাতির মধ্যে ভর্তি ধান আছে, খাতিও জ্বলে গেছে পুরা। তারপরে আপনার দেখছেন পুরা, ওই দেখুন দোকানের চাউল জ্বলিয়ে কি হয়েছে, ওই দেখুন লবণের প্যাকেট, আর এটা খাওয়ার দেশি। তারপরে আমরা তো পুরা পাগলের মতো হয়েছে, কান্দা কুটা চলছে, বাচ্চা কাচ্চা বাইর করে আমরা জনসাধারণে কই যে পায়ে ফোন করো থানাত ফোন করো। আমাদের এই ছাপ্পানালের বিডিপি সেক্রেটারি ইমতাজ আলী, আরো গ্রামের অনেক আমরা ভাই বন্ধুরা অনেকবার 100বার ফোন করা হয়েছে, কোনো রেসপন্স পাইছি না আমরা। ফায়ার ব্রিগেড 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আইছে। আর যখন ফায়ার ব্রিগেড আওয়ার আগে থানা প্রশাসনের 2 জন মহিলা, 1 জন মহিলা আর 2 জন গার্ড আইছে। আমরা এখন কি মহিলা মানুষ কইছে যে আপনারা কি করবেন দেখুন চলে আসছে। এই আগুনটা নিয়ন্ত্রণে কেমনে আসবে? লোকাল আমার গ্রামের মানুষ পাগলের মতো ছুটি আইছে। কুয়া, আমরা সামনে কুয়া আছে, কুয়ার বাল্টি কলস দিয়ে নিবানিছে। যদি এটা নিবানি হইতো না, পাশের আরো 2 বাড়ি পুরা জ্বলিয়া ছাই হয়ে যেত, পাশের 2 বাড়ি জ্বলিয়া ছাই হয়ে যেত। কাছাড় জেলার পালংঘাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন 4 জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। পালংঘাটে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাতে কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কের পালংঘাট বাজার সংলগ্ন রঘুরাম এলপি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় AS01AK 0303 নম্বরের একটি ব্যক্তিগত গাড়ি আমরাঘাটের দিক থেকে অতিরিক্ত গতিতে আসছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীবাদের উপর নির্মিত সড়ক থেকে ছিটকে প্রায় 3 ফুট দূরে থাকা কয়েকটি গাছে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি আবার সড়কে ফিরে আসে, যা পুরো ঘটনাটিকে একেবারে ফিল্মি দৃশ্যের মতো করে তোলে। দুর্ঘটনায় গাড়িতে থাকা 3 জন সামান্য আহত হলেও চালক গুরুতরভাবে জখম হন। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। ভুয়া অনুসূচনা পত্র বিতর্কে উত্তেজনা রামকৃষ্ণনগর শিক্ষা মহলে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানায় স্মারকলিপি।
ভুয়া অনুসূচনা পত্র বিতর্কে উত্তেজনা রামকৃষ্ণনগর শিক্ষা মহলে। দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানায় স্মারকলিপি। হঠাৎ করেই ভুয়া অনুসূচনা পত্রকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের শিক্ষা মহলে। সরকারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রসেনজিৎ দাসের নামে পরিকল্পিতভাবে ছড়ানো একাধিক নকল অনুসূচনা পত্র নিয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ। অভিযোগ যা ঘটেছে তা একজন দায়িত্বশীল শিক্ষককে হেয় করা এবং তার পেশাগত মর্যাদা নষ্ট করার জঘন্য চক্রান্ত ছাড়া কিছুই নয়। শিক্ষা মহলের এই অভিযোগ শনিবার প্রবল প্রতিবাদের রূপ নিয়ে রামকৃষ্ণনগর থানার সামনে। অভিযোগ করা হয়েছে, রামকৃষ্ণনগরের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় এবং ব্যক্তির ঠিকানায় ডাকযোগে পাঠানো হয়েছিল ওই নকল অনুসূচনা পত্রের কপি। সেই পত্রে প্রসেনজিৎ দাসের নাম ও মন্তব্য ব্যবহার করা হলেও এর সঙ্গে তার কোনো যোগ নেই বলে নিজেই স্পষ্ট জানান তিনি। সহকর্মী শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করেন এটি একটি সুপরিকল্পিত অপপ্রচার যা গোটা শিক্ষক পরিবেশকেই কলুষিত করছে। এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদে রামকৃষ্ণনগর প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন, এলপি, এমই ও এমবি শিক্ষক সংগঠন সহ রামকৃষ্ণপুর শিক্ষাখণ্ডের অসংখ্য শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে থানার সামনে বিক্ষোভ জানায়। পরে তারা একটি স্মারকলিপি রামকৃষ্ণনগর থানায় জমা দেন, যা সিডিএসডি আনসুল শর্মার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। স্মারকলিপিতে দাবি জানানো হয় যে বা যারা এই নিন্দনীয় ঘটনাটি ঘটিয়েছে তাদের অবিলম্বে শনাক্ত করে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষকদের অভিযোগ, এই ভুয়া পত্র শুধু একজন শিক্ষকের সম্মান নষ্ট করেননি, বরং সমগ্র শিক্ষা মহলের ভাবমূর্তি ধূলিসাৎ করেছে। তাদের আশঙ্কা, সময় মতো ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও শিক্ষককে এভাবে হেনস্থার মুখোমুখি হতে পারে। ঘটনাকে কেন্দ্র করে রামকৃষ্ণনগরে চাঞ্চল্য অব্যাহত। নানা মহলে প্রশ্ন উঠছে, শিক্ষাক্ষেত্রে এমন অপপ্রচার চলতে থাকলে শিক্ষক সমাজ কতটা নিরাপদ? উল্লেখ করা হচ্ছে, নকল চিঠিতে নিন্দনীয়ভাবে আরও কয়েকজনের নাম যুক্ত করা হয়েছে। এমনকি ষড়যন্ত্রমূলকভাবে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের নামও টেনে আনা হয়েছে। শিক্ষক সমাজের আশঙ্কা, একটি চক্র রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষক সমাজকে জড়িয়ে পরিবেশ দূষিত করার চেষ্টা করছে। শিক্ষকদের দাবি, প্রশাসন দ্রুত এই ষড়যন্ত্রের মূল পাণ্ডাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। হীরক বণিক, বিটিএন নিউজ, রামকৃষ্ণনগর। আমাদের এই অঞ্চলে রামকৃষ্ণনগর ব্লকে শিক্ষককে নিয়ে একটা চক্রান্তকারী গোষ্ঠী বা কোনো চক্রান্তকারী একটা চিঠি বিভিন্ন ডাক মারফতে বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন নাগরিকদের কাছে একটা অপবাদ পত্র, তথাকথিত অনুশোচনা পত্র নাম দিয়ে অনবরত পোস্ট করে যাচ্ছে। আমার শিক্ষক প্রতিনিধি প্রসেনজিৎ দাসকে সামনে রেখে প্রসেনজিৎ দাসকে নিজের পরিচয় দিচ্ছে যে আমি প্রসেনজিৎ দাস বলে, আর গোটা শিক্ষক সমাজের আমার দুইজন কেন্দ্র সম্পাদক প্রসেনজিৎ দাস নিজে, আমার ইন্সপেক্টর অফ স্কুল, আমার এসআই, বিধায়ককে জড়িয়ে এমনভাবে প্রচারটা চালাচ্ছে পর্দার আড়ালে। তো আমরা চাইছি প্রশাসনের কাছে যে সেই পর্দাটা উঠিয়ে দিয়ে প্রকৃত যে দোষী, সেই দোষীকে আপনারা করায়ত্ত করুন খুব শীঘ্র, খুব তাড়াতাড়ি। না হলে সমাজে এর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। এভাবে যদি চলতে থাকে তো যে কোনো সম্মানিত ব্যক্তিকে এইভাবে অপমান করে যাবে। যার জন্য আপনারা যদি সুদৃষ্টিতে সেই ব্যাপারে তীক্ষ্ণ নজরের মাধ্যমে আপনাদের ইনভেস্টিগেশন চালিয়ে যান, আমরা বিশ্বাস করি আপনাদের পক্ষে এটা সম্ভব দোষীকে করায়ত্ত করা। সে উদ্দেশ্যে আজকে আমরা এখানে একটা মেমোরেন্ডাম আমাদের ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে আমরা দিচ্ছি, যাতে এখানে আমরা সমবেত হয়েছি। আমরা রামকৃষ্ণনগর ব্লক প্রাথমিক শিক্ষক সম্মেলনী, আমি নিজে সম্পাদক, আমার সভাপতি আমার পাশে আছে, এমই স্কুলের ব্লক সম্পাদক, এমই অ্যাসোসিয়েশনের, এমবি অ্যাসোসিয়েশনের জেলা সহ সভাপতি ধনঞ্জয় নাথ, তিনি হচ্ছেন সুজিত ঘোষ, রামকৃষ্ণনগর ব্লক মধ্য ইংরাজি সংস্থার সম্পাদক আছেন
হিফজুর রহমান জেলা মধ্যবঙ্গ শিক্ষক সংস্থার সদস্য অর্গানাইজিং সেক্রেটারি, মানে সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন কেন্দ্রের কেন্দ্র সম্পাদক, রাজ্যিক সদস্য আমার মুজক্কির হোসেন, আব্দুল বাসিত, আমার 17 কেন্দ্রের কেন্দ্র সম্পাদক, সবাই আমরা সমবেত হয়েছি। আরও অনেক শিক্ষক প্রতিনিধিরা এখানে আছেন। তাদের প্রতিনিধি হিসাবে আমি এই যে মেমোরেন্ডামটা আমি পাঠ করে শোনাচ্ছি। টু দ্য Co-District Superintendent of Police, রামকৃষ্ণনগর ডিস্ট্রিক্ট। আজকে আমরা রামকৃষ্ণ থানা মানে সিডিএসপি স্যারের এখানে মেমোরেন্ডাম একটা দিয়েছি আমরা যৌথভাবে এলপি, এমই এবং এমবি অ্যাসোসিয়েশন রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ড মিলে। মেন কারণ হচ্ছে গত 18 নভেম্বর বিকেলবেলা আমাকে ফোন করে দুজন টিচার জানান যে কিছু স্কুলে একটা চিঠি যাচ্ছে, ওখানে সেন্ডার দেখাচ্ছে আমাকে আর নামও দেখাচ্ছে আমার, যে আমি প্রসেনজিৎ দাস বাপটু বাবা এই বলে সবকিছু ডিটেলস, মানে আমার আর নাম দিয়েছে কবুলনামা টাইপ নাম দিয়েছে, যে আমার স্বীকারোক্তি এরকম কিছু অনুশোচনাপত্র নাম দিয়ে ওটা ছাড়ছে। তো ওইটা দেখে প্রথম তো আমি অবাক, ওটা পরে বুঝলাম যে এটা টোটালি একটা ফেক ফলস চিঠি। যার যে চিঠিতে যে কিছু লিখে আছে তার প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ সম্পূর্ণ ডাহা, মিথ্যে এবং আধারবিহীন ও বেসলেস জিনিস। তার কোনো শব্দ কোনো পয়েন্টের সাথে আমি বাপটু দাস, প্রসেনজিৎ দাস, বাবা প্রিয়দন দাস আমার সাথে কোনো যোগাযোগ নেই। ওরা আমার নাম পদবি ব্যবহার করে, আমার বাসস্থানের ঠিকানা ব্যবহার করে কে বা কাহারা এই চিঠিটা বিলি করছে আমি জানি না। আমি শোনার পরে আমি তৎক্ষণাৎ ঠিক পরের দিন সকালবেলা আমি রামকৃষ্ণনগর পুলিশ স্টেশনে এসে এফআইআর দার্জ করি, এজাহার দেই যে কে বা কাহারা আমার নাম ধরে প্রচুর জায়গায় কিছু চিঠি বিলি করছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠান, কিছু লোকের প্রমিনেন্ট মানুষের বাসায় যাচ্ছে। এই চিঠির সবকিছু মিথ্যে। এই চিঠির অর্থই হচ্ছে শুধু ইন্টেনশনালি সামাজিকভাবে আমি সহ আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করা এবং মানসিকভাবে হেনস্থা করা। সাথে আমার বিভাগের শিক্ষা বিভাগের স্যার নীলমজ্যোতি স্যার এবং অনুপ্রকাষ্ট স্যারের নামও মানে দুর্নাম রটানোর একটা ব্যর্থ চেষ্টা করেছে ওরা। চিঠিতে আমাদের এই রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক মহোদয়কেও জড়িয়ে অনেক কুৎসা রচানো হয়েছে। এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধমূলক একটা চিঠি সব জায়গায় পত্র বিলি করছে। আমার প্রশ্ন হচ্ছে রামকৃষ্ণনগরের এই শিক্ষানুগারী জনগণ বা বর্তমান যে জেনারেশন জেড, আমরা এটা ভাববার সময় এসেছে গোটা কয়েক দুষ্কৃতিকারী বা ষড়যন্ত্রকারীরা কি রামকৃষ্ণনগর শহরের সুন্দর সামাজিক পরিকাঠামোকে নষ্ট করতে পারে। সময় এসেছে এদেরকে চিহ্নিত করা এবং এদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন লওয়া। এই চিঠিতে উল্লেখ আছে কিছু জিনিস, যেমন আমি প্রতারণার সহিত চাকরি পেয়েছি। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমি 2014 সালের মিডিয়াম টেট দিয়ে টেট কোয়ালিফাইড টিচার। আমার টেটের মাঝে 75% মার্ক এসেছিল, লাগে প্রতিলিপি আমি দিয়ে দিতে পারি। তারপর ওই চিঠিতে উল্লেখ করা আছে যে আমার জানি কি বিজনেসের সাথে যোগাযোগ রয়েছে। আমরা দেখেন শিক্ষক স্কুলে যাই 9টার সময়, 2:20 মিনিটে স্কুল থেকে বেরিয়ে আসি। সম্মিলনীর সাথে জড়িত হওয়ার সুবাদে কিছু শিক্ষকের কোনো সমস্যা থাকলে আমরা অফিসে যাই, অফিসে গিয়ে তাদের সমস্যার সমাধান করে 3টা, 3:15 ভিতরে বাসায় আসে। ফ্যামিলি পার্সন ঘরের মাঝেই থাকি, বিকেলে আড্ডা দিতেও যাই না। এমতো অবস্থায় কে বা কাহারা এটা রটাচ্ছে আমার বোধগম্য হচ্ছে না, সম্পূর্ণ বেসলেস রটাচ্ছে। তার মাঝে আমাদের এই চিঠিতে উল্লেখ করা আছে যে আমার স্ত্রীর নামও উল্লেখ করা আছে, আমার খুদে শিশুর নাম উল্লেখ করা আছে। ওই চিঠিটা মানে আমাকে মানসিকভাবে হেনস্থা করার ব্যর্থ প্রচেষ্টা। সরকারি মঞ্চ জুড়িতে কাছাড় জেলার বহু প্রতীক্ষিত হোমিওপ্যাথ মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানাতে
ডিসেম্বরে মাঝামাঝি বরাক উপত্যকা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার মালগ্রাম গার্লস হাই স্কুলে বরাকবেলি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং ডিমান্ড কমিটির ডাকে এক সর্বদলীয় সভা সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি মঞ্জুরিতে কাছাড় জেলায় বহু প্রতীক্ষিত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো করতে ডিসেম্বরের মাঝামাঝি শিলচরে উপত্যকা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার মালগ্রাম গার্লস হাই স্কুলে বরাকবেলি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ডিমান্ড কমিটির ডাকে সর্বদলীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সম্মেলনকে সার্থক রূপ দিতে ডক্টর প্রবাল পাল চৌধুরীকে মুখ্য আহ্বায়ক মনোনীত করে এ বিষয়ে গঠনমূলক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সহমত পোষণ করেছেন উপস্থিত অভ্যাগতরা। এদিন কংগ্রেস নেতা অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জীব রায়, বিজেপি নেতা বাসুদেব শর্মা ও অভ্রজিৎ চক্রবর্তী, সিপিআইএম এর দুলাল মিত্র সহ বিভিন্ন দলের নেতা কর্মীদের উপস্থিতিতে কাছাড় জেলায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপন সংক্রান্ত আন্দোলন নতুন রূপ পায়। ডিমান্ড কমিটির সভাপতি ডাক্তার নলিনী মোহন দাসের সভাপতিত্বে এদিনের সভায় উপস্থিত ব্যক্তিবর্গ এ অঞ্চলে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের গুরুত্ব সম্পর্কে ঐকমত পোষণ করেন। জানেন, এক্সপ্রেসওয়ে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রায় 25,000 কোটি টাকার সেই এক্সপ্রেসওয়ের কাজ শুরু হবে এর মধ্যে। জিসি কলেজ সেটাকে আজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়েছে। এটার জন্য কোনো আন্দোলন করতে হয়নি আমাদেরকে। তো এই জন্য অনেক কিছু আছে যেটা আন্দোলন ছাড়া হয়নি, তবে এমনও অনেক কিছু আছে যেটার জন্য আমাদের আন্দোলন না করলেও চলবে। এই যে বিষয়টা নিয়ে আজকে আমরা যারা বসেছি এখানে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বরাক উপত্যকার কি বলবো, এমপ্লয়মেন্টের সাথে জড়িত, অর্থনীতির সাথে জড়িত, সব বিষয় এর মধ্যে জড়িত রয়েছে। তো সেই জন্য এই বিষয়টাকে যদি আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে না দেখি তাহলে আমাদের এটা বাস্তবায়িত হতে কষ্ট হবে। এবং এটা খুব তাড়াতাড়ি করাটাও আমার মনে হয় ডিসেম্বরে, যদি আপনারা মধ্যবর্তী ডিসেম্বরের মধ্যে যদি সেটা যদি সম্ভব হয় তাহলে আমার মনে হয় ভালো হবে। এবং কনভেনশন করার মতো এখন যে 1-2টা জায়গা আছে, খুব একটা বড় জায়গা নেই, ডিস্ট্রিক্ট লাইব্রেরি এখনো সম্পূর্ণ হয়নি। তো গান্ধী ভবনে করতে হবে, কিন্তু গান্ধী ভবনের সিট ক্যাপাসিটি খুব একটা বেশি নয়, 250-300 মানুষের সমাবেশ হবে। তো না হলে আমরা হয়তো প্রথম পর্যায়ে আপনার গান্ধী ভবনে যদি সমাবেশের আয়োজন করেন, বাকি এখানে আরো অন্যান্য নেতৃবৃন্দরা আছেন, ওনারা ওনার মতামত দেবেন। আমি মনে করি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে যদি এটা ডেট দেখে আপনারা যদি সবাই মিলে যদি বা বন্ধের তারিখ যদি হয় তো হয়তো অনেকটাই উপস্থিত থাকবেন সেটার মধ্যে। কনভেনশন বন্ধের দিনে হলে অসুবিধা নেই, তো সেটা গান্ধী ভবনে যদি হয় গান্ধী ভবনের পারমিশন আপনার নিতে হবে এবং সেটার প্রস্তুতি নিতে হবে। আমাদের তরফ থেকে আমরা যতটুকু সম্ভব আপনাদের সেই সমাবেশও আমরা সব ধরনের সহযোগিতা সাহায্য করব। এই মেসেজটা কেন পার্লামেন্টে যাবে না? আমরা যদি দাবি দেই আজকে অ্যাসেম্বলিতে কেন উঠবে না? আমরা যদি দাবি দেই আমরা পার্লামেন্টে কেন উঠতে পারবো না? ওদেরকে তো পাঠিয়েছি আমরা আমাদের কথা বলার জন্য অ্যাসেম্বলি এবং পার্লামেন্টে, তাহলে কথা কেন উঠবে না? আমি যে বিধায়কের কাছে যাব তারপর উনি তুলবেন, আমি সাংসদের কাছে যাব তারপর উনি তুলবেন। কেন? ভোট চাইতে তো আপনারা আসেন আমাদের কাছে, তা আমরা না গিয়েও তো আপনারা তুলতে পারেন, যেহেতু 25 বছর থেকে গণদাবি আছে এটা। তাই সবার কাছে অনুরোধ, আমরা মঞ্চে যারা আছি, আপনারা যারা আছেন, সবাই যাতে আমরা এক সুরে কথা বলি, এক এজেন্ডা নিয়ে কথা বলি এবং আমরা এটাকে 2 মাসের ভিতরে গণদাবি হিসাবে পরিণত করব। আমার বিশ্বাস আগামী নির্বাচনে যখন ম্যানিফেস্টো লেখা হবে, বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, ইউডিএফ হোক, এই ম্যানিফেস্টোতে আমাদের গণদাবি স্থান পাবে, এই দায়িত্ব নিয়ে আমি বলে যাচ্ছি। ধলাই সমজেলার ভুবন্ডর জিপির শুকতলার 9 নম্বর গ্রুপে স্বাধীনতার পর থেকেই আজ অবধি রাস্তা নির্মাণ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। শুধু নির্বাচন আসলেই প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নেই নেতা মন্ত্রীদের কাছ থেকে। নির্বাচনের আগে রাস্তা নির্মাণ করে, না হলে তারা ভোট বয়কটে হুঁশিয়ারি দেন। ধলাই সমজেলার ভুবন্ডর জিপির শুকতলার 9 নম্বর গ্রুপে স্বাধীনতার পর থেকে আজ অবধি রাস্তা নির্মাণ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। শুধু নির্বাচন আসলে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই নেই নেতা মন্ত্রীর কাছে। রবিবার গ্রামের মানুষ জড়ো হয়ে তারা তাদের দুঃখ দুর্দশা তুলে ধরলেন। গ্রামের জনগণ জানান, ভোট আসলেই জনপ্রতিনিধিরা এসে প্রতিশ্রুতি দিয়ে যান, পরে নির্বাচন শেষে তারা নাগালের বাইরে চলে যান বলে জানান গ্রামবাসীরা। তারা আরো বলেন,
যে বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ের যখন 5 বারের বিধায়ক ছিলেন সেই সময় এই রাস্তাটির জন্য বারবার আবেদন করলেও কোনো মেরামত আজ অবধি হয়নি বলে জানান গ্রামবাসীরা। তাই তারা এবার 2026-এর নির্বাচনের আগে রাস্তা নির্মাণ করে না দেওয়া হলে তারা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন। আমরা কোনো নেতা মন্ত্রী আমরা বাকি আছি না, আমরা সবর কাছে গেছি, খালি আমরা আশ্বাস দেন যে আমরা রাস্তা ফাইবাই হইয়া আজকে প্রায় বিগত 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে আমরা রাস্তাটা এখনো পর্যন্ত কোনো খেয়েও নেতা মন্ত্রী খেয়েও আইয়া আমরা এখানে আইয়া এখনো পর্যন্ত আমরা যে আমরা কি কন্ডিশনের মাঝে আছি আমরা এটা খেয়েও আইয়া আমরা এটা আর কি খবর লইছে না। আমরা বিশেষ করি আমরা যে এখন যে এমএলএ আসেন এমএলএর কাছে আমরা বিশেষ ইনভাইট করছি যে আমরা এখানে প্র্যাকটিক্যাল আইয়া আমরা রাস্তাঘাটটা দেখার লগে রাস্তা দেই না যদি আমরা স্কুলে রাস্তাঘাট হয় না আমরা বুটো দিতাম না, আর আমরা রাস্তার তারা ওইটা আমরা জানা কোয়া আমরা তারা পুতুল খেলা খেলাইছি আমরা কথা দিয়ে ভোট নিবার পরে ইলেকশনের আগে আইলে খালি তোরা ভোট দিও আমরা কথা দেওয়া হয়েছে তোমরা বাস্কবরিয়া ভোট দেও 663টা ভোট আমরা দিছি, দেওয়ার পরে কইছেন ভোট পরেও রাস্তার কাজ শুরু হয়ে যাব। এখনো কই আর একটা ইলেকশন হয়ে আছে, রাস্তার কোনো কাজ নাই, পঞ্চায়েত ইলেকশন হলো কিচ্ছু নাই। 12 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 24তম শ্রীভূমি বইমেলা, চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। থাকছে গুচ্ছ সাংস্কৃতিক কার্যসূচিও। আগামী 12ই ডিসেম্বর থেকে শ্রীভূমি শহরে শুরু হচ্ছে বইমেলা, চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। আজ সাংবাদিক সম্মেলন ডেকে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলেন বইমেলার আয়োজকরা। শুরুতেই মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা গৌতম চক্রবর্তী মেলা আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে 2002 সাল থেকে কিভাবে মেলার আয়োজন হয়ে আসছে এর প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, ইতিমধ্যেই কলকাতা ও গুয়াহাটির অনেকগুলো প্রকাশনীর সঙ্গে কথা হয়েছে, বেশিরভাগ স্টল বুক হয়ে গেছে। বাইরের প্রকাশনীর লোকেরা আগামী 11ই ডিসেম্বর শ্রীভূমি এসে পৌঁছে যাবেন। এদিন সাংবাদিক সম্মেলনে বইমেলা কমিটির অন্যতম উপদেষ্টা অঞ্জন গোস্বামী, মেলা কমিটির সভাপতি সতু রায়, কার্যকরী সভাপতি সুবীর বরণ রায়, সাহিত্য ও আলোচনা উপসমিতির আহ্বায়ক নারায়ণ মোদক, সাংস্কৃতিক বিভাগের বিষ্ণুপদ নাগ, কুইজ ও অঙ্কন প্রতিযোগিতা বিভাগের বিশ্বজিৎ ভট্টাচার্য, বাবুল দাস, গোপাল চন্দ্রপাল, অভিজিৎ রায় প্রমুখ ছিলেন। 20তম শ্রীভূমি বইমেলার শুরু হতে চলছে 12 থেকে 22 ডিসেম্বর। এই মেলাতে প্রতিদিন সন্ধ্যা 6 ঘটিকা হইতে রাত্রি 9 ঘটিকা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এখানে এবার আমরা প্রত্যেকটি সাংস্কৃতিক সংগঠনকে 15 মিনিট টাইম দিয়েছি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। সেই জন্য মোটামুটি 10 দিনে প্রায় 60টি সাংস্কৃতিক অর্গানাইজেশন এখানে অংশগ্রহণ করছে। কিন্তু এখানে আমরা প্রথমে সাংস্কৃতিক বিভাগের মিটিংয়ে আমরা জানিয়ে দিয়েছি আমাদের এবারে সব গ্রুপ টিম থাকবে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। সেই প্রচেষ্টা থাকবে যে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বই কেনা এবং বই পড়া যাতে বাড়ানো যায়, সেজন্য তাদের স্কুলে গিয়ে তাদের ক্লাসে গিয়ে তাদেরকে কথার মাধ্যমে বা বক্তব্যের মাধ্যমে উৎসাহিত করা এবং বইমেলাতে নিয়ে আসা। কারণ বইমেলা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচিয়ে রাখা, তাদের মধ্যে বই কেনার উৎসাহ জাগ্রত করা। এই চেষ্টা এবারও আমাদের থাকবে এবং কিছুটা প্রবন্ধ প্রতিযোগিতা হোক এবং বা কুইজ প্রতিযোগিতা হোক, এগুলো আমরা বইমেলার অনুষ্ঠানে আয়োজন করব যাতে ছাত্ররা এগুলোতে আসে। এবং গতবারও এসেছিল এবং অনেকেই যোগদান করেছিল এবং অনেক ছাত্ররা খুব ভালো প্রেজেন্টও করেছিল, প্রবন্ধ খুব ভালো লিখেছিল। তো এই সমস্ত বিষয় এবারও আমাদের থাকবে এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের কাছে আমরা বইগুলো নিয়ে পৌঁছাতে পারি। সত্য সাই বাবার 100তম জন্ম উৎসব রবিবার শিলচর সার্কাট হাউস রোডের সত্য সাই মন্দির প্রাঙ্গণে সাড়ম্বরে পালিত হয়। দিনভর নানা ধর্মীয় আচার, ভজন, সেবামূলক কর্মসূচি ও মানব কল্যাণ উদ্যোগের মধ্য দিয়ে উদযাপন করা হয় বিশ্ব মানবতার এই আধ্যাত্মিক মহানায়কের বার্তা।
সত্য সাই বাবার শততম জন্মোৎসব রবিবার শিলচরের সার্কিট হাউস রোডের সত্য সাই মন্দির প্রাঙ্গণে সাড়ম্বরে পালিত হয়। দিনভর নানা ধর্মীয় আচার, ভজন, সেবামূলক কর্মসূচি ও মানব কল্যাণ উদ্যোগের মধ্য দিয়ে উদযাপন করা হয় বিশ্ব মানবতার এই আধ্যাত্মিক মহানায়কের বার্তা। মানবতার সেবাই হলো ঈশ্বরের সেবা। অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় ওমকার নাম, নগর সংকীর্তন, অষ্টোত্তর শতনাম পাঠ, বাল বিকাশ ভজন ও আধ্যাত্মিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শতবর্ষ উপলক্ষে 100টি প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে ভক্তমণ্ডলী আবেগঘন পরিবেশে অংশ নেন। বিশিষ্ট সমাজসেবী উদয়শঙ্কর চক্রবর্তী ও রূপেন্দ্র মোহন দাস সহ বহু ভক্ত ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে দিনটি স্মরণীয় হয়ে ওঠে। আগামী রবিবার সকাল 10:30 একই স্থানে এক বৃহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। উদযাপন উৎসব উপলক্ষে আজ এখানে সমবেত হয়েছে। আজ ভোরবেলা থেকে নানান অনুষ্ঠান, ওমকারম, সুপ্রভাতম এবং নগর সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে। তারপর নানা অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন ব্যাপী চলছে আমার জন্ম মহোৎসব পালন। সকালে বাল বিকাশ অর্থাৎ ছোটো বাচ্চাদের ভজন হয়েছে। তারপর 12:30 থেকে অন্নপূর্ণা অমৃত কলসম অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে দুস্থ মানুষদেরকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমানে বাবার ভোগ নিবেদনের পর মহাপ্রসাদ অর্থাৎ নারায়ণ সেবা চলছে। এখানে সবাই প্রসাদ গ্রহণ করছেন। আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। বাবার আশীর্বাদ গ্রহণ করে কৃতার্থ হয়ে প্রসাদ গ্রহণ। জয় সাইরাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের উদয়শঙ্কর যা বলেছে তার আরেকটু অন্যদিকে আমি বলছি যে একটু ইউটিউবটা সার্চ করবে। ইউটিউবে পূর্ণামূর্তিতে কী হচ্ছে সেইটা আপনারা দেখতে পারবেন। বাবার জন্মোৎসবে মানে 100তম জন্মোৎসবে পূর্ণামূর্তিতে কী হচ্ছে তো আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ সব মানে আপনার অন্ধ্রপ্রদেশ, তারপরে উড়িষ্যার মুখ্যমন্ত্রীরাও গেছে, অনেকেই গেছে। সেগুলো একটু দেখবেন ইউটিউবে। আর আমাদের যা হচ্ছে এটা তো আপনারা দেখছেন, উদয়শঙ্কর বলেছে। আর আমাদের আগামী যে অনুষ্ঠান রয়েছে, সন্ধ্যার সময় ভজন রয়েছে, সন্ধ্যার সময় ভজন রয়েছে, গায়ত্রী পাঠ, শতনাম ইত্যাদি রয়েছে। সন্ধ্যা 5টা থেকে শুরু হবে 7:30 পর্যন্ত। আর আগামী রোববারে আমরা একটা রক্তদান উৎসব করছি এখানে। আপনারা যারা রক্তদান করতে ইচ্ছুক, রক্তদান মানে একটা মানুষের জীবনদান, আমরা রক্তদান উৎসব বলি এটাকে। শিলচর মালগ্রাম এলাকার অষ্টপ্রহর মহানাম যজ্ঞের আয়োজন করতে যাচ্ছে মালগ্রাম সার্বজনীন অষ্টপ্রহর মহানাম যজ্ঞ। আগামী 22 নভেম্বর অনুষ্ঠিত হবে এই মহানাম যজ্ঞ কেন্দ্র করে জোর প্রস্তুতি আয়োজকদের। শিলচর মালুগ্রাম এলাকায় অষ্টপ্রহর মহানাম যজ্ঞের আয়োজন করতে যাচ্ছে মালুগ্রাম সার্বজনীন অষ্টপ্রহর মহানাম যজ্ঞ। আগামী 22 নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মহানাম যজ্ঞকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে আয়োজকরা। রবিবার এক বৈঠকে মিলিত হয়ে আয়োজকরা জানান, 22 নভেম্বর অধিবাস ও মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে মহানাম যজ্ঞের সূচনা করা হবে। 23 নভেম্বর ভোর থেকে নাম সংকীর্তনের শুভারম্ভ সহ মহাপ্রসাদ বিতরণেরও ব্যবস্থা রাখা হয়েছে। 24 নভেম্বর নগর পরিক্রমা, দধি ভাণ্ড ভঞ্জন, পূর্ণাহুতি ও মহন্ত বিদায় অনুষ্ঠানের মাধ্যমে মহানাম যজ্ঞের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন তারা। উৎসবকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। 2012-তে শুরু হয়েছিল। এটার মূল উদ্দেশ্য ছিল যে মানব কল্যাণ এবং বিশ্ব শান্তির উদ্দেশ্যে। এটা আমরা প্রত্যেক বছরই চালিয়ে যাচ্ছি, সে আজ পর্যন্ত চলছে, ভবিষ্যতেও চলবে বলে আশা রাখি। আর সবার সহযোগিতায় আমরা এটা করতে পারি, সবাই সাহায্য সহযোগিতা পাই, সব সেক্টরের লোকই আমাদেরকে সাহায্যের জন্য আগবাড়িয়ে আসে, সেই জন্য আমরা করতে পারি। আর আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে বিশ্ব শান্তি এবং মানব কল্যাণের উদ্দেশ্যে। সেটা আমি কতদিন চালিয়ে যাব
বা পরবর্তীতেও কমিটি আসবে। এবার 13তম বছরে আমরা পদার্পণ করেছি। এটা 13তম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা সমস্ত সদস্যদের সক্রিয় সহযোগিতায় আমরা এই অঞ্চলের মানুষের সার্বিক এবং সক্রিয় সহযোগিতায় আমরা এই 13 বছর খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা নামযোগ্য অনুষ্ঠান আমরা পালন করে যাচ্ছি। আমরা আশা করব আগামী দিনেও এই মালুগ্রাম বৃহত্তর অঞ্চলের আমরা সমস্ত জনসাধারণের সমস্ত ভক্তদের আমরা সার্বিক সহযোগিতায় আমরা আগামী দিনেও আরও বৃহত্তরভাবে আরও সুন্দরভাবে আমরা মহানামযজ্ঞ আমরা অনুষ্ঠান করে যাব। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা বৃহত্তম মালগ্রাম অঞ্চল বা অন্যান্য ভক্তদের জন্য আমরা প্রসাদের আয়োজন করেছি। প্রায় 10,000 ভক্ত আজকে আমাদের এখানে প্রসাদ পেয়েছে এবং প্রতি বছরই পেয়ে থাকে। রবিবার শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত একদিবসীয় মর্নিং ক্লাবের চিন্ময় দে 5 সাইড ফুটবল অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল অরুণাচল এসএস। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত একদিবসীয় মর্নিং ক্লাবের চিন্ময় দে মেমোরিয়াল 5 সাইড ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাতে এবার 6টি দল যোগদান করেছিল। সমস্ত খেলার শেষে ল্যান্ডরুল এফসির সাথে অরুণাচল এসএস এর ফাইনাল খেলা হয়। ফাইনাল খেলা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিরা সবাই মাঠে এসে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এরপরই মূল খেলা শুরু হয়। এই খেলাতে ল্যান্ডরুল এফসিকে 4-5 গোলে হারিয়ে অরুণাচল এসএস জয়ী হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, প্রয়াত চিন্ময় দে স্ত্রী ফাল্গুনী দে, ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, মর্নিং ক্লাবের সভাপতি রাজকুমার পাল প্রমুখ। খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন। এ বিষয়ে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য অন্যান্যরা বক্তব্য রাখেন। জেনারেল সেক্রেটারি বিকাশ দাশগুপ্ত আছেন, এখানে আমাদের অতিথিরা অনেক আছেন, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের মর্নিং ক্লাব 1992 ইংরেজিতে স্থাপিত হয়। তখন আমাদের জেনারেল সেক্রেটারি ছিলেন স্বর্গীয় চিন্ময় দে মহাশয় এবং তখন বাদল দে ছিলেন প্রেসিডেন্ট। চিন্ময় দা ওনার 96-এ 21 আগস্টে উনি প্রয়াত হন। যুব সমাজকে মাঠে নিয়ে আসতে হয়। আমরা জানি নৈতিকতার অবক্ষয় হচ্ছে, আমরা জানি ড্রাগস ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে, সেদিকে আমি যাচ্ছি না। একমাত্র পথ মাঠে আসা, একমাত্র পথ নৈতিকতার পথে চলার যে প্রতিকৃতি মাঠ, এই মাঠকে যদি আমরা সম্বল করে এগোতে পারি তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সত্যিকার অর্থে ভারতবর্ষের এক সুস্থ নাগরিক হিসাবে আমরা প্রতিষ্ঠা দিতে পারব। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। যদি আপনি এলেন, আপনার মাধ্যমে দাদা যেখানেই আছেন ওনার এখানে আপনার মাধ্যমে প্রণাম পৌঁছে দিচ্ছি। তিনি বড় ভালো লোক ছিলেন, আমরা যত জানি, বয়সে অনেক। এবারে আমি যারা খেলা পরিচালনায় সহায়তা করেছে, বল বয় ছিল, তাদেরকে আমি অনুরোধ করছি আসার জন্য। মেহেরপুরে অনুষ্ঠিত মতিলাল গোয়ালা মেমোরিয়াল ফুটবল ট্রফি প্রতিযোগিতার চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল হ্যাপি ক্লাব। আশা কিরণ ক্লাবের আয়োজনে মেহেরপুর কাবিউরার মাঠে অনুষ্ঠিত হল প্রয়াত মতিলাল গোয়ালা স্মৃতি মেমোরিয়াল ট্রফি ফুটবল প্রতিযোগিতা। এবারের টুর্নামেন্টে মোট 16টি দল অংশগ্রহণ করে। রোমাঞ্চকর ফাইনাল খেলায় মুখোমুখি হয় মেহেরপুর কাবিউরা হ্যাপি ক্লাব ও ইটখলা ক্লাব। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হ্যাপি ক্লাব শেষ পর্যন্ত 1-0 ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করে। ইটখলা ক্লাব রানার্স আপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সমাজকর্মী পাপ্পু যাদব, পাপ্পু দেবরায়, জয়দীপ চক্রবর্তী, মোহিত রঞ্জন দাস, প্রদীপ গোয়ালা, বিশ্ব নন্দী,
বিশাল যাদব সহ এলাকার বিশিষ্ট জনেরা। যে আমি ছোটবেলায় নিজে ফুটবল খুব ভালোবাসতাম, আর আজকে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে এত সুন্দর একটা ম্যাচ দেখার আপনারা সুযোগ করে দিয়েছেন। আর এত সুন্দরভাবে মেহেরপুর যে টিম আছে হ্যাপি ক্লাব যেভাবে কামব্যাক করেছে, সত্যি মানে দুর্দান্ত আমার লেগেছে আজকে ম্যাচটি। যদি না আসতাম তাহলে হয়তো এত সুন্দর একটা ম্যাচ আমি মিস করতাম। তো বিশেষ আমি দেরি করবো না, কারণ সন্ধ্যা হয়ে আসছে, এখানে অনেক দর্শকরাও আছেন। তো আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা প্রাইজ ডিস্ট্রিবিউশনে কার্যক্রমটা। বিটিএন নিউজ শেষ করার আগে দেখে নেব বিশেষ খবর আবারও একবার। অনেক বিধায়কের বিজেপির টিকিট নয় ঘোষণা মুখ্যমন্ত্রী। শিলচরের হৃদয় ধ্বংস করে এলিভেটেড করিডোর বন্ধ করুন, বার্তা ব্যবসায়ী সমিতি। খেলার মাঠকে মেলার মাঠ দেওয়া যাবে না, দাবি খুঁজে খেলোয়াড়দের। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্ত। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার মতো বিটিএন নিউজ। তবে ইউটিউবে বিটিএন নিউজ দেখতে আপনারা ব্রাউজ করবেন বরাক টেলিভিশন নেটওয়ার্ক, ফেসবুকে রয়েছে বিটিএন নিউজ। আমাদের সঙ্গে থাকার জন্য প্রিয় দর্শকদের জানাই অনেক ধন্যবাদ।